স্পিকিং এর হোমওয়ার্ক আমাদের থাকবে। একদম শেষ পর্যন্ত আমরা হচ্ছে স্পিকিংটা প্র্যাকটিসটা রাখবো পরীক্ষার আগ পর্যন্ত। কারণ এই যে 7টা ক্লাস আমরা যে জিনিসগুলো শিখলাম, লাস্ট ক্লাসে যেমন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার শিখেছি, এই সবগুলো কম্পোনেন্টস গুলো কি আমরা শিখছি আর ইনস্টল হয়েছে? আমরা কি মেশিন না তো, তাই না? আমাদের এটা প্র্যাকটিস করে করে অ্যাডপ্ট করতে হবে। সো সবাই কেমন আছেন? আমরা এখনই শুরু করবো আর 1 মিনিটের মধ্যে। তো চলুন দেখি রেকর্ডিংটা স্টার্ট করা যাক। ভিডিওটা অফ করে দিচ্ছি কারণ ভিডিওতে নেট বেশি টানে, তো অনেকেরই হচ্ছে ক্লাসে জয়েন করতে তখন প্রবলেম হয়। লেটস স্টার্ট দ্য রেকর্ডিং। Recording in progress. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আজ আমরা স্পিকিং এর 7th ক্লাসে আছি। আজকের ক্লাসটা খুবই জরুরি। ইনফ্যাক্ট আমি আপনাদের কোর্স চলাকালীন সময়ে মাঝে মাঝেই এবং আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আপনাদেরকে আমি কয়েকবার করে আজকের এই ক্লাসটাকে রিভিউ করতে বলবো। আপনারা মাঝে মাঝে হচ্ছে টাইম টু টাইম আজকের ক্লাসটা, এই 7th ক্লাসটাকে রিভিউ করে যাবেন। কারণ আজকের ক্লাসে আমরা ওভারঅল আলোচনা তো করবোই, প্লাস স্পিকিং টেস্টের সময় কি করতে হবে, এই সময় জুড়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব, এগুলো নিয়ে আমাদের কথা হবে। আর একটা খুব জরুরি অ্যাসাইনমেন্ট আজকে দেওয়া হবে, খুবই খুবই জরুরি। যে অ্যাসাইনমেন্ট যদি আপনারা না করেন আপনাদেরকে আমি খুবই রাগ করব। আপনারা কি অ্যাসাইনমেন্ট করতে চান নাকি আমাকে রাগাতে চান বলেন তো দেখি? এই কে কে জয়েন করছেন? জি স্যার, অ্যাসাইনমেন্ট করতে চাই। না স্যার, জিনাত তো অ্যাসাইনমেন্ট করতে চায় না মনে হচ্ছে। মাকসুদুল কি মনে হয়? না স্যার, করতে চাই স্যার। ঠিক আছে, সবাই নাম একটু দেখে নেন, নামের সাথে আইডি নাম্বারটা অ্যাড করে ফেলুন। আমরা হচ্ছে এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্যার আপনি কত ছবি তোলেন, আপনার এই ছবিটা চেঞ্জ করলে তো মনে হয় একটু ভালো হয়, আপডেটেড হলো আর কি। শোনো জিনাত, কে বললো এটা? ফাতিহা বললেন না জিনাত বললো? আমি বলছি স্যার, ফাতেহা। আচ্ছা ফাতিহা, আপনি হচ্ছেন ছেলেদের সম্পর্কে ভালো জানেন না, এই জন্য আপনি এত বড় কথাটা বললেন যে ছবি চেঞ্জ। ছেলেরা হচ্ছে একটা ছবি তাদের হচ্ছে পছন্দ হয়, সেই ছবিটা তারা হচ্ছে তাদের ফেসবুক, তাদের লিঙ্কডইন সব কিছুতে তারা হচ্ছে দেবে। এটা ইভেন আমার 100% রাইট স্যার, 100%। এটা আমার ইভেন সিভি তো আমার এই ছবিটা দেয়, ঠিক আছে? এখানে আসার পর সিভি ইউজ করতেছি, সেখানে ওই একই ছবি দেয় আমার। স্যার লিওনেল মেসি 4-5 বছর যাবত ছবি চেঞ্জ করেন, আমরা করে কি করব? চেঞ্জ করে না, হ্যাঁ আমরা কে রাইট? এর না বেশি স্যার, স্যার আপনার সাথে একমত। এই ছবিটা দেখলে স্যার মনে হচ্ছে কোনো প্রাণ নাই, মানে একদম নির্জীব একটা মনে। দাঁড়ান। ছবির এমনিতেও প্রাণ থাকে না। আচ্ছা, সো আজকের ক্লাস আমরা কি কাজ করব? যথারীতি আমরা শুরু করব হচ্ছে, আমরা সবসময় আমাদের ক্লাস কিভাবে শুরু করি, বকাবকি করে, রাইট? তাই না? নাকি ব্রেকআউট রুম প্র্যাকটিস দিয়ে? জাতি ব্রেকআউট রুম প্র্যাকটিস দিয়ে আমরা শুরু করবো। আজকের ব্রেকআউট রুম প্র্যাকটিসটা খুবই ইউনিক একটা হতে যাচ্ছে। রেডি স্টেডি গো। এই তো আজকের ক্লাসে আপনারা একে অন্যের সাথে পুরো স্পিকিং টেস্ট একটা নেবেন, মিনি স্পিকিং টেস্ট। আপনারা একে অন্যের কাছে যে প্রেজেন্টেশনটা আজকে দেবেন সেখানে একটা পার্ট 1 থাকবে, যেখানে হচ্ছে আপনাদের হচ্ছে 2টো প্রশ্ন আছে পার্ট 1 এর। ফাইনাল এক্সামে অবভিয়াসলি আপনাদের মনে আছে 4 থেকে 5 মিনিট হবে পার্ট 1 এর টেস্ট, এবং সেখানে কিন্তু আপনাদের 3 টপিকের উপরে 6টা থেকে 9টা পর্যন্ত আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আজকে আমরা 2টো প্রশ্নকে প্র্যাকটিস করব। দেন আসবে আমাদের কিউ কার্ডের পরে আমরা কিউ কার্ডটা এক্সপ্লেন করব। কিউ কার্ডের পরে আমাদের এই কিউ কার্ডের সাথে রিলেভেন্ট একটা কোশ্চেন থাকবে, এটাকে বলে ট্যাগ কোশ্চেন। এটাও কিন্তু ফাইনাল এক্সামে আপনাদেরকে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে কিউ কার্ডের সাথে কানেক্টেড। দেন এইটা হচ্ছে পার্ট 3 প্রশ্ন হচ্ছে একটা। সো পার্ট 1, পার্ট 2 আর এটা হচ্ছে পার্ট 3। এই টেস্টটা আমরা এখন হচ্ছে এক অন্যের কাছে সবাই দিব। তো দেওয়ার আগে চলুন আমরা একটু প্রশ্নগুলোকে বুঝে নিই।
প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে অনেকের কাছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম এন্ড ডু ইউ লাইক ইউর নেম? আপনারা কি আপনাদের নাম পছন্দ করেন? এই প্রশ্নটা মনে পড়তেছে কারো? বলেন তো, এই প্রশ্ন আমরা কোন ক্লাসে প্র্যাকটিস করেছি? কোথায় দিয়ে স্যার? প্রথম ক্লাসে আমরা প্র্যাকটিস করেছি এটা, স্যান্ডউইচ মেথডের ক্লাসে। কেন আপনার আপনার নামটা পছন্দ? আপনাদের সবার তো নিজেদের নাম পছন্দ, রাইট? তাই না? কেউ কি আছে যার নাম পছন্দ না? দেখি দেখি কোনো উল্টাপাল্টা নাম আছে কেন? কে জানি ইউজার নামে জয়েন করছিলেন, এটা খুব একটা পছন্দের নাম বোধহয় তার ছিল না, উনি নামটা চেঞ্জ করে ফেলেছেন। এনিওয়ে, আমাদের সবার আমাদের নাম পছন্দ, এবং আমাদের সবার নামের একটা কমন ব্যাপার হচ্ছে আপনাদের সবার নামের মিনিং সুন্দর। এটা আমি নিশ্চিতভাবে কিভাবে জানি? কারণ আপনার নাম যারা রেখেছে তারা অন্তত আপনার জন্মের সময় আপনাকে খুবই পছন্দ করতো। এখন কি হয়েছে জানি না, কিন্তু আপনি যখন জন্ম নিছিলেন তখন যারা আপনার নাম রেখেছিল তারা আপনাদেরকে খুবই পছন্দ করতো। সেই জন্য তারা আপনাদেরকে খুব সুন্দর নাম রাখছে। যখনই দেখবেন একজন মানুষের নাম হচ্ছে খারাপ, যেমন মুরগি মিলন, ঠিক আছে, কাচ্চি জহির, জানবেন যে এই নাম তার বাপ মা তার রাখে নাই, এটা সে নিজেই নাম রাখছে। খোলা আছে? হ্যাঁ, সমস্যা নেই। না, নেট আছে, আমি নেটে কানেকশন নিয়েছিলাম, ঠিক আছে। সো আপনাদের একটা ব্যাপার সবারই কমন, সেটা হচ্ছে ইউ অল হ্যাভ বিউটিফুল মিনিং। নাও আরেও কিছু পয়েন্ট হতে পারে, সাউন্ডস হারমোনিয়াস, হতে পারে এটা রিলেটেড টু ফেমাস পারসন অর প্লেসেস। ইউ নো দ্যাট ড্রিল, আপনারা এই প্র্যাকটিসটা করেছেন, আপনারা আজকে এটার উপর পারফর্ম আরেকবার করবেন। ওয়াই ডু ইউ লিভ, কই আপনি বসবাস করেন, ডু ইউ লাইক দ্য প্লেস, এটাও আমরা আসলে প্র্যাকটিস করেছি প্রথম ক্লাসে। আমরা ইয়েস বলতে পারি বা নো বলতে পারি। ইন বোথ কেসেস আমাদের ভোকাবুলারি সেমই থাকবে। রেঞ্জ অফ ভোকাবুলারি ক্লাসে এই ধরনের প্র্যাকটিসটা আমরা করেছি, যে কমন কিছু ভোকাবুলারিকে আমরা অনেক বেশি আসলে কভার করাতে পারছি। সো আপনি যদি বলেন যে আপনি যেখানে থাকেন সেই জায়গাটা আপনি পছন্দ করেন, আপনি বলতে পারেন এনভায়রনমেন্ট খুব সুন্দর, মানুষজন গুলো খুব ভালো, আর ফ্যাসিলিটিও অনেক আছে। যদি পছন্দ না করেন তাহলে বলবেন এটা এনভায়রনমেন্ট ভালো না, মানুষজন গুলো সুবিধার না, আর তেমন কোনো ফ্যাসিলিটি নাই, right? Simple as that. So it's not about having a lots of idea, it's about how to put your idea together and use it for multiple let's say topics. সেকেন্ড কিওয়ার্ডটা হচ্ছে আপনার, সেকেন্ড টপিকটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড, টক অ্যাবাউট ইউর ফেভারিট পারসন। ফেভারিট উচ্চারণ ঠিকঠাক মতো করতে হবে। হু ইজ হি অর শি, হাউ ডু ইউ নো হিম অর হার, এটার উপর আমরা প্র্যাকটিস করেছি। আমাদের ফেভারিট পারসন আমরা বোধহয় বলেছিলাম আমাদের বাবা মা, এরকম আমরা বলেছি। তো ফেভারিট পারসন নিয়ে আমি কোনো আইডিয়া দেইনি, কারণ আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা আশেপাশ থেকে, অন্তত আপনাদের মেমোরি থেকে এখানকার কিছু আইডিয়া গুলোকে গ্যাদার করতে পারবেন। আশপাশ থেকে আমি বলতে চাচ্ছি যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আরো কিছু ভোকাবুলারি আছে যেগুলোকে আপনারা কালমিনেট করার চেষ্টা করবেন, কম্পাইল করার চেষ্টা করবেন। Anyway, then once you are done with your 2 minutes presentation, then you'll move to the follow-up question. The follow-up question is, does your favorite person like you as well? আপনার ফেভারিট পারসন আপনাকে পছন্দ করে কিনা? মনে হয় আপনাকে পছন্দ করে, কারণ আপনি কেয়ারিং, আপনি তার প্রতি অবিডেন্ট, এবং আপনি তার প্রতি রেসপেক্টফুল। পুরো বাক্য আকারে বলবেন, কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করবেন, স্যান্ডউইচ মেথড, কারণ স্যান্ডউইচ মেথডে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমাদের অনেকগুলো স্কোরিং ক্রাইটেরিয়নকে কভার করা হয়। Part 3, last question, do you think we should select our idol carefully? আমাদের যে আইডল, মেন্টর, নেতা, লিডার, রাইট, আমাদের এমপি, ঠিক আছে, এটাকে আমাদের আসলে কেয়ারফুলি সিলেক্ট করা উচিত নাকি উচিত না? আমার মনে হয় আমাদের কেয়ারফুলি সিলেক্ট করা উচিত, কারণ একজন মেন্টর আমাদেরকে গাইড করতে পারে প্রপারলি, ইন্সপায়ার করতে পারে, এবং প্রপারলি মোটিভেট করতে পারে। আপনারা কি মোটিভেটেড কিছুটা আইএলটিএস এর জন্য সবাই? জি স্যার। সমীর মোটিভেটেড? দেবব্রত কই? জিনাত আইএলটিএস পারবো আমরা না পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। এক্স্যাক্টলি, পারবো স্যার, পারবো। আচ্ছা স্যার। স্যার স্কিলের যে আমরা কিছুটা শিখলাম সেগুলো যদি হ্যাঁ, গাইডলাইন গুলো আমরা পারবো, গাইডলাইন গুলো তো অসম্ভব কিছু নয়, আমরা সেগুলো দেখেছি। সো লেটস মুভ টু ব্রেকআউট রুম। চলুন এবার আমরা ব্রেকআউট রুমে মুভ করি। আমি আপনাদের জন্য এখন রুম গুলো রেডি করে দিচ্ছি। 12 জন, ওকে।
দেব আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য। 1 মিনিট সময় আপনারা পাবেন হচ্ছে কিউ কার্ডটার উপরে প্রিপারেশন নেওয়ার জন্য, ঠিক আছে? 1 মিনিট টাইম টু প্রিপেয়ার ফর কিউ কার্ড। আমি আপনাদেরকে এখন সময়টা দিচ্ছি, টাইমারটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। 1 মিনিট সময় আপনারা পাবেন কিউ কার্ডের উপর প্রেজেন্টেশন প্রিপারেশনটা নেওয়ার জন্য। আমি দেখি সবগুলো রুমের কি অবস্থা। মালিহা জয়েন করেছে, 3 নম্বর রুমে 3 জন আছে, দেবব্রত, ফাতিহ এবং মাসুদুল। আচ্ছা, ফাতিহা পরে জয়েন করেছেন। ফাতিহা আপনি একটু ওই রুমে থাকেন, আমি যদি আরেকজন কাউকে পাই আমি আপনাকে বাইরের রুমে নিয়ে আসছি। মিনওয়াইল আমরা সবাই 1 মিনিট একটু প্রিপারেশন নিয়ে ফেলি। সবাই কাগজ কলম নিয়ে নেন। ওকে, সো রেডি, স্টেডি, গো। 1 মিনিট ফর ইউর প্রিপারেশন। ফাইনাল এক্সামে ঠিক এরকম 1 মিনিট আপনি আসলে সময় পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। নাও এবার আমি আপনাদেরকে একটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে 45 সেকেন্ড আপনারা হচ্ছে এই শব্দগুলোকে নিয়ে একটু প্র্যাকটিস করুন, ঠিক আছে? এবং 1 মিনিটের মধ্যে আপনারা নিজেদের ভেতরে একটু কথা বলে নেন, এই শব্দগুলোর প্রোনাউন্সিয়েশন একে অন্যের সাথে শেয়ার করুন, এবং আপনারা এটাও ঠিক করুন কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার। Ready, steady, go. 1 minute. Practice with the vocabulary and decide who is going to be the first and who is going to be the second speaker. ভাই, এই তো ভাই, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা কি যে টক অ্যাবাউট ইওর ফেভারিট পারসন এটা নিয়ে? হুম। ও আচ্ছা। ক্রিচার, ক্রিচার। হ্যাঁ, এর উচ্চারণটা হবে না, ক্রিচার। হ্যাঁ, তাহলে এই যে মাঝখানে প্রশ্ন তো করা মনে হয় লাগবে না, আপনি ডিরেক্টলি শুরু করেন, নিজেই কোশ্চেন করেন। Do you think we should select our idol carefully? Why? আমাদের এখানে রেফারেন্স তো দেওয়া আছে, ওয়ার্ড কিছু লেখা আছে, এগুলো থেকে নিতে পারবো। ফার্স্ট স্পিকার, এবার আপনার ভাই আপনি বলেন। কাজ শুরু। ফার্স্ট স্পিকার আপনার 1 মিনিট প্রিপারেশন টাইম। 1 মিনিট আপনার হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে কত মিনিট আমি বলছি। আপনার এখানে সময় নেব হচ্ছে আমরা 2 মিনিট, 2 মিনিট 4, 5 এবং 6। হ্যাঁ, ওভারঅল 6 মিনিটের প্রেজেন্টেশন আপনার শুরু হতে যাচ্ছে এখন। 6 মিনিটস এর প্রেজেন্টেশন ফর দ্য স্পিকার, ফার্স্ট স্পিকার। রেডি, স্টেডি, গো। 6 মিনিটস।
ওকে, আমাদের প্রথম স্পিকারের প্রথম প্রেজেন্টেশন বা ফুল স্পিচের মিনিয়েচার ভার্সনটা শেষ হলো। তো এবার 30 সেকেন্ড তাকে হচ্ছে সেকেন্ড স্পিকার আপনি রিভিউ দেন, আপনার মতে কেমন হয়েছে, কোন ভালো দিকগুলো আছে। 30 সেকেন্ড রিভিউ। ভাই মোটামুটি সবগুলো যেগুলো উত্তর দিচ্ছেন ভালোই লাগলো, তবে ওই তো 2 নম্বর, লাস্টের 2 নম্বরটা তো করতে পারেন নাই সময়ের অভাবে। আমার মনে হয় ওই যে টক অ্যাবাউট ইউর ফেভারিট পারসন, এটাতে ধরেন যে আপনি বেশি সময় নিয়ে নিছেন, তো এটা মাথায় রাখা লাগবে এই সময়ের মধ্যে আর কি কমপ্লিট করার আর কি। ওভারঅল সবকিছুই ভালো। হ্যাঁ, ওকে, এবার সেকেন্ড স্পিকার, আপনার 6 মিনিট সময় শুরু হবে। সেকেন্ড স্পিকার আনমিউট করুন। ওকে, আপনার 6 মিনিট টাইম স্টার্টিং নাও। স্টার্ট। What is your name? My name is Samir Verma. Do you like your name? Yes, of course I do like my name, and there are plenty of reasons about why I like my name. First of all, the name sounds very harmonious to me and also my friends also. And this name has a beautiful meaning. The meaning is air, and air seems very calm, very gentle, and very refreshing to us. So, and finally, it has a great singer named Samir, and so the name is similar to him, and this is the reason I like my name most. Where do you live? Well, I do live in a small town of Rangpur, and the town name is Lalmonirhat. And definitely I like my place most. I lived over 15 years almost there, and there are several reasons why I like that place. First of all, it has a very natural, beautiful environment, and the peoples of this place are very decent and very well mannered. Although there are some limitations like lack of electricity and internet, but the people are well educated and they live very harmoniously together. So these are the reasons why these are the reasons for my likeliness of my place. Talk about your favorite person. My favorite person is my grandmother, and she is the most inspiring person to me from my birth. I know her since I was 2 years old, and I love her so much because she has some special care for me. She did care when I was a newborn baby. She always stood with me. I have heard this from my mother, and she took care of me from now. Even now, she sometimes call me and talk with me about my life and everything. So she is the most caregiving person I have ever had. She is basically an housewife, and she has lots of work in her house, but still she always phone me, always call me, and tries to come to our place for visitation. And the first reason I like her because she has a very gentle manner to everybody. And secondly, she is very religious person, and she believes in God and always pray for everyone.
This is the second reason. And finally, she has a very soft-hearted personality, and she wants to care about me a lot. So these are the reasons I love her, and she is my favorite person. Does your favorite person like you as well? Of course, she loves me very much, because if she did not love me, she would not have cared about me. The first reason I want to talk about, whenever I am busy or not busy, whenever I am, she tries to reach me and try to call me. At least she wants to know how I am. And secondly, she always tries to meet me when it's possible, and she always wish well for me. Do you think that we should select our idol carefully? Yes, this is the most important thing we should maintain when we are choosing our idol carefully. For example, if you choose an idol who is less knowledgeable person, then you will not get anything much more than him. But if you choose a better idol, you will get better result in your life. There are many reasons we want to talk. I can say about my idol selecting. The first reason that he or she can we should select idol. Yes, the first reason is he can guide us properly. He always motivate us and give proper motivation. So I think choosing an idol is a necessity, and we should always follow this before we start something new in our life. Thank you. থ্যাংক ইউ ভাই। তবে ওই ওয়ার্ড গুলো তো আসতেছে না, মানে যেগুলো ওয়ার্ড শিখলাম, যেমন প্যারামাউন্ট, ওই যে উপরের ওয়ার্ড গুলো, এগুলোই তো আসতেছে না। Okay, everyone. 30 seconds review of the first speaker. ভাই তো রিভিউ দিয়ে দিছেন। হ্যাঁ, আমাদের টপিকের মধ্যে ছিল। Recording in Welcome back progress. to the main session, everyone. সবার এক্সপেরিয়েন্স কেমন ছিল একটু বলুন তো দেখি। আমার জিরো, কারণ আমি রোহিঙ্গার মতো দৌড়াইছি শুধু এখান থেকে ওইখানে। আপনাকে যে একটা রুমই দিলাম, কেন দৌড়ালেন? আপনার তো প্রেজেন্টেশন, এটা আপনি প্রেজেন্টেশন দেওয়া উচিত ছিল না? তিনজন ছিল, পরে আমাকে নিয়ে গেলেন ফোরে তো মাহবুব ভাই আর আরেকজন ছিল, দুই আপু একটা আপু ছিল, আমি চান্সই পাইলাম না। নিয়মটা হচ্ছে মাকসুদুল, সেটা হচ্ছে যে প্রথমত মানে আপনি বাসলে বাপায়ের নাম, মানে হচ্ছে ফ্রি রুমে, আমি আপনাকে যে রুমে দিয়েছি ওই রুমে যদি কেউ না থাকে, আপনার রুমে একজন ছিল, তো ওইখানে হচ্ছে আগে নিজের প্রেজেন্টেশনটা শেষ করতে হবে, তারপর হচ্ছে ঘুরতে হবে অন্য জায়গায়। দরকার হলে ফাঁকা রুমে গিয়ে আগে নিজের প্রেজেন্টেশনটা দিয়ে নেবেন। আমি নিচ থেকে যাইনি, অটোমেটিক দেখলাম ওই রুমে চলে গেছি, আমি নিচ থেকে কিছুই করিনি স্যার। আমি আপনাকে একটা রুমে দিয়েছি, তারপর আপনি অন্য রুম গুলোতে গেছেন, আমি এখান থেকে দেখতে। আমি যাইনি স্যার, আমি কিছুই করিনি, অটোমেটিক দেখলাম চলে গেছি। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা?
প্রেজেন্টেশনের? এটা কিন্তু আপনাদের আবার হোমওয়ার্ক থাকবে পরবর্তীতে। ওকে, স্যার আমি লাস্টের কোশ্চেনটা ভুল করছি। এটা ডু ইউ থিংক উই শুড সিলেক্ট আ রাইডল? জি স্যার, ওই যে স্যার, উপরে এটা আমাকে পারফেক্ট ছিল। আচ্ছা, সমীর কি অবস্থা সমীরের? স্যার আমরা ওই যে Last এর ফেভারিট বাদে তেমন কোনো ওয়ার্ড ওখান থেকে ইউজ করতে পারি না, বিকজ আমাদের আচ্ছা, টপিক না না, ইউজ করার দরকার নেই, পড়ে রাখা আর কি। হ্যাঁ, তো এই ছোট ভার্সনে তো আমরা পারবো না, আস্তে আস্তে পারবো আর কি। ইটস ওকে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে পরের অংশে যাই। আজকের ক্লাসে আমরা যেহেতু হচ্ছে রিভিউ করতে যাচ্ছি আমাদের 7টা ক্লাস আমরা কি করেছি। আমাদের ক্লাস 00টার রেকর্ডিং আমাদের গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে। তো ওখানে আমাদের আবারও দেখতে হবে স্কোরিং ক্রাইটেরিয়ান, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখবো, এগুলোকে আমরা খেয়াল রাখবো যে কেমন ধরনের ক্রাইটেরিয়ান নিয়ে আমরা কাজ করছি। স্পিকিং ক্লাস 1 আমরা পড়েছিলাম স্যান্ডউইচ মেথডের কথা, আপনাদের মনে আছে? কোশ্চেনকে মডিফাই করে শুরু করা, কোশ্চেনকে মডিফাই করে শেষ করা। একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আমরা কি স্পিকিং পার্ট 1 এর সব প্রশ্নকেই স্যান্ডউইচ মেথডে বলবো, নাকি কিছু প্রশ্ন স্যান্ডউইচ মেথড নাও হতে পারে? সবাই স্যার, সব কিছু প্রশ্ন কিছু প্রশ্ন আসতে পারে, ছোট অ্যান্সার দিতে হতে পারে, কিন্তু সেগুলোকে কি আমরা এক শব্দে অ্যান্সার দিতে পারবো, ওয়ান ওয়ার্ডে, ইয়েস নোতে? না স্যার, না, মিনিমাম ফুল সেন্টেন্স আমাদের বলতে হবে। যে কোনো প্রশ্নের অ্যান্সার আমাদেরকে মিনিমাম ফুল সেন্টেন্স বলতে হবে। দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে কিউ কার্ড সলভিং, রাইট? কিউ কার্ড সলভিং এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, 1 মিনিটের ভিতরে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে, আর দেন আমাদের হচ্ছে প্রেজেন্টেশনটা দিতে হবে। আইডিয়া জেনারেশন আমরা যে কাগজ কলমে করব, আমাদের কিন্তু ফাইনাল এক্সামে স্পিকিংটা আপনি যেভাবেই দেন না কেন আপনাকে কাগজ কলম দেওয়া হবে, যেন আপনি প্রিপারেশন মানে একটু 1 মিনিট প্রিপারেশন নিতে পারেন। 1 মিনিটের যে প্রিপারেশন আমরা নিব সেটাকে আমি একটা অ্যাপ্রোচ বলি। কি অ্যাপ্রোচ আপনাদের কারো মনে আছে? ওটার নাম কি? বক্স অ্যাপ্রোচ। বক্স অ্যাপ্রোচে বক্সের ভিতরে কোন কোশ্চেনের অ্যান্সার লিখতে হয় কারো মনে আছে? বক্সের ভিতরে প্রথম কোশ্চেন মেইন টপিক আর সেন্টেন্স এবং কোন কোশ্চেনের অ্যান্সারটা সবচেয়ে ইলাবোরেট করে দিতে হয়? লাস্টের কোশ্চেন অ্যান্সারটা এক্সপ্লেইনিং কোশ্চেন অ্যান্সার। এক্সপ্লেনেশন। আচ্ছা, স্পিকিং পার্ট 3 যে প্রশ্নগুলো সেগুলোকে স্যান্ডউইচ মেথডেই দিতে হয়, তবে এটাকে এক্সটেন্ড করার একটা টেকনিক আছে। কি কাজ করে আমরা হচ্ছে পার্ট 3 অ্যান্সার গুলোকে বড় করতে পারবো? experience and এক্সাম্পল যোগ করে আর কি। হ্যাঁ, এক্সাম্পল বড় করতে পারবো, এক্সাম্পল আমরা যোগ করতে পারবো। আর এখানে আমি আপনাদের কানেক্টিভ ওয়ার্ডস এর ব্যাপারে একটা সাজেশন দিয়েছিলাম পার্ট 3 এর জন্য, মনে আছে কারো? কি সাজেশন দিয়েছিলাম কানেক্টিভ ওয়ার্ডস গুলোর ব্যাপারে? কানেক্টিভ first of all moreover ফার্স্ট অফ অল সেকেন্ডলি না দিয়ে ফার্স্ট অফ অল সেকেন্ডলি না দিয়ে ফ্রেজ স্টার্ট উইথ অন্যরকম স্টার্ট উইথ বা এন্ড উইথ এগুলো দিয়ে ফার্স্ট অফ অল সেকেন্ডলি না দিয়ে ফ্রেজ দিতে বলেছিলাম। তো ফার্স্ট অফ অল সেকেন্ডলি এটা কিন্তু ভুল না, বাট আমাদের যেহেতু একটা সুযোগ আছে স্কোর বাড়ানোর, কেন বাড়াবো না, তাই না? তো আমরা যদি একটু মনে করে পার্ট 3 তে ধরুন টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ এগুলো বলার একটা অভ্যাস তৈরি করি, এটা আমাদের কনফিডেন্সে স্কোর বাড়িয়ে দেবে। সো এই সুযোগটা আমি চাই আপনারা নেন। স্পিকিং এর ক্লাস 4 এ আমরা রেঞ্জ অফ ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি। এটার একটা নোট আছে, আমরা কি নোটটা সবাই পেয়েছি? কেউ কি আছে আমরা যারা নোটটা পাইনি? সবাই মোটামুটি আমরা পেয়েছি, রাইট? সো এই নোটটা আমরা কিন্তু এখন থেকে রেগুলারলি প্র্যাকটিস করব। নোটটা প্রিন্ট আউট করছেন কে কে দেখি? কেউ কি প্রিন্ট আউট করেছেন? আমি করছি। মাকসুদুল আলম স্যার বলছেন। আমি করছি। ভেরি গুড। প্রিন্ট আউট করে ফেলাটা ভালো আইডিয়া। আমার স্টুডেন্টরা রিপোর্ট করেছে যারা প্রিন্ট আউট করে প্র্যাকটিস করেছে সামনে রেখে, এই নোটটা তাদের জন্য মানে সুবিধা হয়েছে, তারা ভালো মতো প্র্যাকটিস করতে পেরেছে। 5 নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ইমপ্রুভ ভোকাবুলারিজ এন্ড ইডিয়মস নিয়ে, রাইট? সো ভোকাবুলারি গুলো কারো মনে আছে? প্রথম ভোকাবুলারি বা 5টা ভোকাবুলারি কারো মনে আছে? ভোকাবুলারি ইমবেলেবল, তারপর প্যারামাউন্ট, ইফিকেশাস, এটা মনে থাকে না আমাদের, তাই না? পারভেসিভটা লাস্টেরটা মনে থাকে না আমাদের। আচ্ছা, 5টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে প্যারামাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে ইনভ্যালুয়েবল,
3 নম্বরটা বোধ হয় এফিকেশিয়াস, আর একটা ছিল বোধ হয় হচ্ছে লেভারেজ, তাই না? Leverage. হ্যাঁ, আর আরেকটা Last হচ্ছে একটা Pervasive. pervasive। আর আমরা 5টা ইডিয়মও পড়েছি। প্রথম ইডিয়ম কি ছিল? A piece of Piece of cake. cake. পিস অফ কেক। দ্বিতীয়টা কি ছিল? It is not bed Once of in a blue moon. It is Once not in a bed blue of moon. roses. Once in a blue moon. It Once is in a not blue a moon. bed of roses. It's not a bed of roses. Go to Go the extra mile. Go the extra mile. Come rain or shine. Come rain or shine. কাম রেইন অর শাইন। ভেরি গুড। তো এইগুলো, এই যে ধরুন কাম রেইন অর শাইন, বৃষ্টি হোক বা ঝড় হোক, রাইট? তারপর পিস অফ কেক, বেড অফ রোজেস, এগুলো বোধহয় বোঝা ইজি। আরো কিছু ইন্টারেস্টিং ইডিয়মস আছে, যেমন ধরেন একটা ইডিয়মের কথা আমি আপনাদের বলি, আপনারা জানেন এটা, রেইনিং ক্যাটস এন্ড ডগস, তাই না? রেইনিং ক্যাটস এন্ড ডগস আমরা জানি না, এটার মানে কি? হ্যাঁ, it's raining cats in the মুষলধারে বৃষ্টি হওয়া। অনেক অনেক মুষলধারে বৃষ্টি হওয়া। এটার পিছনে একটা স্টোরি আছে। কেন মুষলধারে বৃষ্টি হওয়াকে রেইনিং ক্যাটস এন্ড ডগস বলে জানেন? No, sir. আচ্ছা, লন্ডন তো বিখ্যাত আসলে তার টেমস নদীটার জন্য, তাই না? টেমস নদীর পাড়ে হচ্ছে লন্ডন, কিন্তু এর বাইরে লন্ডনে আরেকটা নদী ছিল বা আছে। এই নদীটার নাম হচ্ছে রিভার ফ্লিট। রিভার ফ্লিট হচ্ছে ছোট নদী, এটা এক সাইডের একটা থেকে আর কি, হ্রদ থেকে এসে টেমসে যুক্ত হয়েছিল। এটা লন্ডনের উপর দিয়ে গেছে। এখন কাহিনী হচ্ছে যে যখন 1800 শতকের দিকে যখন পপুলেশন অনেক বেড়ে গিয়েছিল লন্ডনে, তখন লন্ডনের লোকজন হচ্ছে সবাই এই নদীটাকে, ফ্লিট নদীটাকে খালের মতো ব্যবহার করতো, এবং এখানে হচ্ছে তারা সব ময়লা আবর্জনা জিনিসপত্র এখানে ফেলতো। ইনফ্যাক্ট তখন নিয়মও ছিল যে যদি আর কি বুচার, যারা আর কি কি বলে বুচারের Recording in progress. আমি আপনাদেরকে বলতেছিলাম হচ্ছে ক্যাটস, রেইনিং ক্যাটস এন্ড ডগস এর হিস্ট্রিটা। তো দেন হচ্ছে কি যে রিভার ফ্লিটটা তখন হচ্ছে বিখ্যাত হয়েছিল এই জন্য যে একটুখানি বৃষ্টি হইলেই রিভার ফ্লিট থেকে উপচা হচ্ছে ময়লা আবর্জনা এবং বিশেষ করে ডগস, ক্যাটস, এগুলো হচ্ছে রাস্তায় চলে আসতো। এবং এটার উপরে ইনফ্যাক্ট জনাথন সুইফটের একটা কবিতা আছে, 1800 শতকের। সো ওই কবিতা থেকে আসলে এই আইডিয়াটা আসছে, মানে ফ্রেজটা তৈরি হয়েছে যে রেইনিং ক্যাটস এন্ড ডগস, মানে এত বেশি বৃষ্টি হইতেছে যে নদী থেকে উপচা মানে মরা ক্যাটস এবং ডগস রাস্তায় চলে আসতেছে লন্ডন। তবে রিভার ফ্লিট একটা মানে মজার জিনিস আছে, সেটা হচ্ছে রিভার ফ্লিট হচ্ছে এখন কিন্তু ওরা মানে রিভার ফ্লিট কে উপর দিয়ে পুরো শহর তৈরি করে ফেলছে। রিভার ফ্লিট এখন আর উপর থেকে দেখা যায় না, মানে পুরা নদীতে এখন মাটির নিচে ওরা পাঠায় দিচ্ছে, উপর দিয়ে হচ্ছে শহর বানায় ফেলছে। তো এইটা হচ্ছে আমাদের রেইনিং ক্যাটস এন্ড ডগস এর হিস্ট্রি। তো কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে ইডিয়মস এর ক্ষেত্রে, রাইট? সো পরের ক্লাসটা আমরা পড়ছি হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপরে। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উপরে আমরা হচ্ছে কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার পড়েছি এবং প্র্যাকটিসও করেছি। আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম এটার উপরে, রাইট? আমরা কি কি কনজাংশন দিয়ে এখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি? একটা হচ্ছে অলদো, তাই না? আর কিছু, আর কোনো কনজাংশন দিয়ে আপনারা কি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারেন অলদো ছাড়া? So even though, আর বিকজ, তাই না? বিকজ
আচ্ছা, বিকজ আর বিকজ অফ দুইটা কি একই জিনিস? No, sir, different. Because of preposition. বিকজ অফ প্রিপোজিশন আর বিকজ একটা কনজাংশন। আমরা এনকারেজড হব কোনটা ইউজ করার জন্য? বিকজ বিকজ ইউজ করার জন্য, কারণ বিকজ বললে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি। কিন্তু এই তো গ্রেট, এই ছিল আমাদের পুরো কোর্সটা। তো এবার আমরা একটু দেখি যে এই কোর্সটাতে আমরা আসলে কোন কোন অংশগুলোকে কভার করেছি। তো সবাই একটু দেখুন তো, হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্ট। তো আজকে যখন আপনারা কথা বলবেন, আপনারা কি আগের তুলনায় একটু কনফিডেন্ট হতে পারছেন যে একটু এফোর্ট আপনাদের কি কম হচ্ছে কিনা? রাইট, যখন আপনি স্যান্ডউইচ মেথডে বলছেন আপনি জানেন কিন্তু যে এখন আপনাকে কিভাবে বলতে হবে। এফোর্ট কি আপনাদের একটু কম হচ্ছে? আমরা কি এটাতে টিক চিহ্ন দিতে পারি এভরিওয়ান? স্যার আমি আমার ইয়া থেকে ঠিক আছে, আমাদের ফ্লুয়েন্সিটা একটু ইমপ্রুভ করতেছে সবার, রাইট? সবার হচ্ছে। মাকসুদুল তো আজকে প্র্যাকটিস করতে পারে না। মাকসুদুল, ইন জেনারেল কি অবস্থা ভাইয়া? ফ্লুয়েন্সি কি একটু ইমপ্রুভ করতেছে? অনেক ভালো। আচ্ছা, ঠিক আগে তো আছে। জড়তা ছিল, এখন কাজ হ্যাঁ, আমরা পরের অংশে আরেকবার প্র্যাকটিস করবো মাকসুদুল, তখন হচ্ছে আপনি কিন্তু প্রেজেন্টেশন দিয়ে। আচ্ছা, আমরা কি কানেক্টিভ ওয়ার্ডস এখন ইউজ করতে পারছি আগের তুলনায়? কানেক্টিভস জি স্যার। মোটামুটি পারা যাচ্ছে। তাহলে আমরা এই ট্র্যাকটাতে আছি, এবং আমরা যখন আরো প্র্যাকটিস করবো আমরা জানি যে কি কোন জায়গায় আসলে কানেক্টিভ ওয়ার্ডসটা ইউজ করতে হবে। রেঞ্জ অফ ভোকাবুলারি, রাইট? রেঞ্জ অফ ভোকাবুলারি নিয়ে আমাদের নোট আছে। এটা আমরা প্র্যাকটিস করলে কি মনে হয় 2 মাস ইমপ্রুভ করবে না আমাদের ভোকাবুলারি রেঞ্জ? হোয়াট ডু ইউ থিংক? গাইডলাইন আমরা একটা আছে, রাইট? আমরা এই 2 মাস প্র্যাকটিস করবো এটা নিয়ে। লেস কমন ভোকাবুলারি ইডিয়মস আমরা তো পড়েছি। প্যারাফ্রেজ আমরা করতে পারছি এখন কিন্তু, তাই না? আমাদের স্যান্ডউইচ মেথড আছে। আচ্ছা, আমরা কি কিছু কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার পেয়েছি, তাই না? যেটা আমরা প্র্যাকটিস করবো এখন, রাইট? পেয়েছি। আমাদের গ্রামাটিক্যাল এরর কিন্তু এখনো আছে, তাই না? এটা নিয়ে আমরা কাজ করব সবাই, রাইট? নাকি করবেন না? কি করবেন দেখি? দেবব্রত মনে হয় করবে না। মুনিয়া কই? মুনিয়া আজকে এত চুপ কেন? প্র্যাকটিস করবে না? গ্রামার ঠিক করতে হবে না মুনিয়া? প্র্যাকটিস ছাড়া হবে না স্যার। Practice করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু কিছু গ্রামাটিক্যাল এরর হলেও কিন্তু আমাদের 7 চলে আসবে, হ্যাঁ? তো অত আমরা একদম যেন নার্ভাস না হয়ে যাই যে আমাদের একটু ভুল হলেই শেষ। প্রোনাউন্সিয়েশন ফিচার্স, আমাদের উচ্চারণের জড়তাটা নিয়ে কাজ করতে হবে। আমরা প্রোনাউন্সিয়েশন ফিচার্স এর জন্য কিছু ভোকাবুলারি আজকে পড়েছি। স্টেপ বাই স্টেপ আমরা এই ভোকাবুলারি গুলোকে আস্তে আস্তে আমাদের স্পিকিং এর ভেতরে নিয়ে আসার চেষ্টা করব, রাইট? টাং টুইস্টারের প্র্যাকটিসের যেটা, এটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিতে হবে। শুক্রবারের আপনাদের স্পিকিং এর কিছু সেশন হওয়ার কথা, ওগুলো হয়নি। আগামীকালকে আমরা হচ্ছে এটা নিয়ে বসবো, ঠিক আছে? আগামীকালকে 7টার সময় আপনারা একটু ফ্রি থাকেন। আমরা আগামীকাল 7টায় টাং টুইস্টার নিয়ে বসবো। এই নোটটা আপনাদের দেখিয়ে দিলে আপনারা প্রতিদিন সকালে প্র্যাকটিস করতে পারবেন। প্লাস আমাদের হবে লিসনিং এ যখন ক্লাসগুলো হবে, এটাও আমাদের আসলে প্রোনাউন্সিয়েশনের উপরে হেল্প করবে অনেকখানি। ওকে, সম্রাট, প্রশ্ন আছে ভাইয়া? জি, হ্যাঁ, কালকে ওটা হবে। কালকে হচ্ছে আমাদের গ্রামারের ক্লাসটা হবে হচ্ছে 8টায়, আর 10টায় হচ্ছে 8টায় আমাদের গ্রামারের প্র্যাকটিস ক্লাস, আর 10টায় হবে হচ্ছে নতুন ব্যাচ 609 এর জন্য একটা প্র্যাকটিস ক্লাস। সো কালকের এই দুটো ক্লাসে আপনাদের সবাইকে ইনভাইট করব, এবং আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকেও আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। অ্যাডমিটেড স্টুডেন্টরা যদি কাউকে রেফার করে, অ্যাডমিটেড স্টুডেন্টরা, তাদের জন্য কিন্তু আমি তাদের জন্য একটু রেমুনারেশনের ব্যাপার আছে, হ্যাঁ, সম্মানের একটু ব্যাপার আছে সামান্য হয়তো, বাট তারপরে সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা কালকে সেশনটা অ্যাটেন্ড করুন। আজকে আমি আমার কলিগদের রেফার করছি, অলরেডি ও কালকে জয়েন করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে একটু বলেন, আমি প্রসেসটা কালকে হচ্ছে সবাইকে বুঝাইও দিব, যে জাস্ট জয়েনের সময় একটু বলে দেয় আর কি, যে কোন স্টুডেন্ট এবং তার স্টুডেন্ট আইডিটা কত আর কি, এটা বললেই হবে, ঠিক আছে? এটা জাস্ট একটু আমরা থাকে আর কি, আমরা একটা বড় কমিউনিটির অংশ না, এটার একটা পার্ট হওয়া আর কি। তো 2026-এ আমার আরো কিছু প্ল্যান আছে, আশা করবো আপনারাও সাথে থাকবেন। আমরা একটা ভালো কিছু প্ল্যাটফর্মের মধ্যে করার চেষ্টা করবো আর কি। দিস ইজ নট আ বিজনেস, আমরা যেন এটাকে শুধু বিজনেস হিসেবে না নিই, এডুকেশনটাকে আমরা সবাই মিলে এটাকে একটা প্ল্যাটফর্ম, একটা মুভমেন্ট আকারে আমরা আসলে নেওয়ার চেষ্টা করবো। এনিওয়ে, তাহলে স্পিকিং এর আমরা হচ্ছে ক্রাইটেরিয়ানস গুলো মোটামুটি দেখেছি,
ফাতিহা জিনাত, কি মনে হয়? রাইট, আমরা যদি এখন প্র্যাকটিস গুলো করি 7 এর উপরে আমরা তো টার্গেট করতেই পারি। কি মনে হয় সবার? আবির, ফাতিহা জিনাত পাবো না আমরা? জি স্যার, ইনশাল্লাহ স্যার। চেষ্টা তো করছি স্যার। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো। স্যার, যে জি, স্যার। ইডিয়মস গুলো আমাদেরকে দেয়া হয়েছে এগুলো কি আমরা চাইলে রাইটিং টুতে ইউজ করতে পারবো? হ্যাঁ, রাইটিং এ কিন্তু ইডিয়মস ইউজ করা অ্যালাউড। আগে অ্যালাউড ছিল না, এখন অ্যালাউড। আমরা ইউজ করতে পারবো ইডিয়ম ফ্রেজ, এবং বিশেষ করে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, লেস কাউন্ট, ভোকাবুলারি, ফাতিহা। আমি স্পিকিং এর জন্য যা যা পড়িয়েছি আপনাদেরকে, এটার ইন্টেনশনটাই ছিল এরকম যে আপনি যেন স্পিকিং এবং রাইটিং দুটোতে ইউজ করতে পারেন। ঠিক আছে, নির্দ্বিধায় ইউজ করবেন। মুনিয়ার প্রশ্ন আছে, মুনিয়া বলুন। Sir, I have a question. Sir, আপনি কি আমাদের কোনো স্পিকিং টেস্ট নিবেন হ্যাঁ আলাদাভাবে? হ্যাঁ হ্যাঁ নেব নেব, আমি পরবর্তীতে নেব। আমি নেব আর কি, টেস্টের অংশ হিসেবে। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। মানে আমাদের তো একটা বা দুইটা মক টেস্ট তো হবে, তাই না? আপনাদের 7টা মক টেস্ট আছে, তার মধ্যে 3টা হচ্ছে অনলাইনে মক টেস্ট হবে, এবং হচ্ছে 4টা আপনাদের কেমব্রিজ মক টেস্ট। এই মক টেস্ট গুলো সবগুলোই আমি আপনাদেরকে হচ্ছে 2 মাস পরে, আমাদের যখন হচ্ছে কোর্সটা শেষ হবে তারপরে পর থেকে আমি আপনাদের এটা স্টার্ট করে দেবো এক্সামিনেশন গুলোতে, ওই যে আমি আপনাদের দেখাই। মানে স্যার, এই টেস্ট গুলো দিলে তো আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আমাদের লেভেলটা রেজিস্টার কোন করবো জায়গায় আছে। কিনা। 2 মাস আমরা হচ্ছে প্র্যাকটিসটা করব, করার পর হচ্ছে আমরা মক টেস্ট দিয়ে দিয়ে ফাইনাল এক্সামের আগ পর্যন্ত আমরা নিজেদেরকে একদম ঝালাই করে নেব সামির। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কারণ 7 তো আমাদের পেতে হবে নাকি? রাইট, সবাই 7 পেতে হবে না? হবে না? ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। 7 না স্যার, 8 পেতে হবে ইনশাল্লাহ। আমার এক স্টুডেন্ট ভর্তি হয়েছিল আর কি, তার টার্গেট ছিল 10 পাওয়া। তো এরকম কোন টার্গেট তোমাদের নাই তো? আবার 10 কিনা? না স্যার, এত টার্গেট নেই স্যার। 7, 7.5 এনাফ। 7 কিভাবে পাবে? 7, 7.5 এনাফ স্যার। আরে এক পয়েন্ট হচ্ছে বোনাস। আচ্ছা, সম্রাটের প্রশ্ন আছে, সম্রাট বলুন। না তো, আগামী ক্লাস পার্ট থেকে, আগামী রবিবার থেকে তোমাদের লিসনিং শুরু হবে। না, তোমাদের বইগুলো তো লাগবে। তোমাদের কি বইগুলো পৌঁছায় না এখনো? না স্যার। না স্যার, এখনো পৌঁছে আসেনি স্যার, আসেনি। বইয়ের জন্য তো আমি পেমেন্ট করে দিয়েছি। স্যার, আমাদের তো বইয়ের সম্পর্কে কোনো তথ্য এখনো পাইনি। আমি আর আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। স্যার, একদিন টেক্সট করলে 2 দিন পরে রিপ্লাই করে, তাহলে কেমনে বই আসবে? আমি এটা হচ্ছে চেঞ্জ করতেছি, বুঝছো? আমি কিছু ম্যানেজমেন্টে কিছু চেঞ্জ আনতেছি। এটা হচ্ছে, আশা করি সামনে এটা ঠিক হবে। দাঁড়া, আমি একটু নোট রাখতেছি। ইউকে তো চলে আসছি তো, হুট করে এটাই হচ্ছে প্রবলেমটা। একটা কেমব্রিজ আদার্স প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে নোট দিয়েছি। তোমাদের স্পিকিং এর ওই যে ড্রাইভে তোমরা যদি এক্সেস নিয়ে একটু দেখো, নোটটা আমি এখনই দেখাবো তোমাদেরকে আরেকবার। জাস্ট একটা নোট রাখছি, বুকস 608। আমি একটু নোট দিয়ে রাখলাম। তোমাদের তো এতদিন বই চলে যাওয়ার কথা, কারণ তোমাদের লিসনিং এর সময় আমি যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে পিডিএফ, সবগুলো বইয়ের পিডিএফ এবং অডিওটা আজকে দিয়ে রাখতেছি। আর হার্ড কপির ব্যাপারে আমি হচ্ছে খোঁজ করতে বলেছি। আমি নিজেও হচ্ছে এদেরকে কুরিয়ারে একটু নক দেবো যে কি সমস্যা। সবাই একটু আরেকটা জিনিসও করো বইয়ের ব্যাপারে আর কি, তোমরা একটু খোঁজ নিও তোমাদের স্থানীয়, যে এটা যাবে সুন্দরবন কুরিয়ার, তো ওদের সাথে আমার আসলে চুক্তি। তো সুন্দরবন কুরিয়ারে তোমরা একটু নক দিয়ে এসো। অনেক সময় ওরা হচ্ছে ইনফর্ম করে না যে আমার এই নাম্বারে একটা পার্সেল আসবে, তো আসলে আমাকে একটু জানায় রাখেন আর কি। ঠিক আছে, এটা আজকে কালকের মধ্যে, কালকে তো বন্ধ, আবার শনিবারই হচ্ছে আপনারা সবাই একটু নক দিয়ে আসেন আপনাদের কাছের কুরিয়ার, সুন্দরবন কুরিয়ারটাতে। ঠিক আছে,
তারা এর মধ্যে আমি দেখছি যে শনিবারে কারণ কালকে তো আর হবে না, শনিবারে ওরা হচ্ছে এটা করেছে কিনা দেখবো। এনিওয়ে আমি তোমাদেরকে স্ক্রিন আমাদের মধ্যে একটু দেখাচ্ছি, একটা সেকেন্ড সবাই, আবার আসতেছি প্রশ্নে। এবার একটু স্ক্রিনে আমরা দেখে রাখি স্কোর ডিস্ট্রিবিউশন। একটা জিনিস আমরা মনে রাখবো যে স্পিকিং টেস্টের 3টা পার্টের ভেতরে পার্ট 1-এ সবচেয়ে কম স্কোর। তার মানে পার্ট 1-এ যদি আপনারা একটু ভুল টুলও করেন সমস্যা নাই, ঠিক আছে, ভুল টুল করলেও সমস্যা নাই। আপনারা মনে রাখবেন আপনি পার্ট 2 এবং 3-তে স্কোর তোলার সুযোগ পাবেন। সো স্কোর কম তার মানে হচ্ছে যে আপনি যদি খুব ভালো বলেন তবুও এখানে আপনি বেশি স্কোর তুলতে পারবেন না পার্ট 1-এ। আর যদি আপনি খারাপও বলেন খুব বেশি স্কোর আসলে পেনাল্টিও হবে না। সো পার্ট 1টার উদ্দেশ্য আসলে হচ্ছে আপনাকে একটু কমফোর্টেবল ফিল করানো, যেন আপনি পার্ট 2 এবং 3-তে ভালো করে পারফর্ম করতে পারেন। আপনি মূলত এমফাসাইজ করবেন এটার উপরই, পার্ট 2 এবং 3 এর উপরে আপনি মূলত এমফাসাইজ করবেন। নাও যখন 2 চলে আসতেছে এবং 3 চলে আসতেছে, এমফাসাইজ করার মানে আসলে আমি কি বোঝাচ্ছি, যে স্যার আমি এমফাসাইজটা কিভাবে করবো, বুঝবো কিভাবে? ওই যে আপনার যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে, লেস কমন ভোকাবুলারি, ইডিয়মস, কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার কিংবা রেঞ্জ অফ ভোকাবুলারি, এগুলো যা যা আপনি শিখলেন এই 2 মাস ধরে প্র্যাকটিস করলেন, সেগুলোকে ইউজ করার চেষ্টা আপনি বেশি করবেন পার্ট 2 এবং পার্ট 3-তে। আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন? আপনি আপনার কন্টেন্ট গুলো যেগুলোতে আপনার স্কোর আসবে, এই কার্ড গুলো প্লে করবেন বেশি পার্ট 2 এবং পার্ট 3-তে, তাহলে আপনার ভালো স্কোর নিশ্চিত থাকবে। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে যখন প্রিপারেশন নিচ্ছি, এটা আমাদের একটা টার্গেট থাকবে 2 আর 3-কে আমাদের বেশি মনোযোগ কিন্তু দিতে হবে। নাও আপনাদেরকে একটু ড্রাইভটা আমি দেখিয়ে রাখতে চাচ্ছি যে আপনারা ড্রাইভটাকে এখন থেকে কিভাবে ইউজ করবেন। জাস্ট আ সেকেন্ড। ওকে, 608 আপনাদের নোটস গুলোর ব্যাপারে আপনারা একটু সচেতন হন। আপনাদের ড্রাইভে এক্সেস আছে মোটামুটি সবারই, তো ড্রাইভে আপনাদের হচ্ছে আমি স্পিকিং এর উপরে সবগুলো নোটস গুলোকে দিয়ে রেখেছি। এখানে আপনারা 20 মোস্ট ইম্পর্টেন্ট কিউ কার্ডস পাবেন, আপনি পাবেন হচ্ছে ফুল স্পিকিং কোয়েশ্চেন কালেকশন। হ্যাঁ, এটা দিয়ে আপনারা হচ্ছে পরবর্তীতে স্পিকিং এর প্র্যাকটিসটা আপনারা এখান থেকে করবেন, ফুল স্পিকিং। রাইট, এখানে ফুল টেস্ট আছে, ফুল টেস্ট ধরে আপনারা 15 মিনিটের এক একটা প্রেজেন্টেশনের উপরে রেকর্ড করে নিজেদেরকে ঝালাই করে নিতে পারেন যে হ্যাঁ আমি এটার উপরে বলতে পারছি কিনা। তো ফুল টেস্টের উপরে এটার উপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনারা আরো নোটস দেখতে পাবেন, আপনাদের হচ্ছে পার্ট 1 এর 100 কোশ্চেন আমি এখানে দিয়েছি, আপনারা পার্ট 1 এর কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবেন। আপনারা প্র্যাকটিস করবেন পার্ট 3 এর প্রশ্নের উপরে। পার্ট 3 আমি এখানে ডিটেইল প্রশ্ন এবং ক্লাসের স্ট্র্যাটেজি সবগুলো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আপনাদের টাং টুইস্টার, এটা ব্যায়ামের একটা অংশ, মুখের জড়তাটা দূর করার জন্য। কালকে আমি এটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেবো যে এটা আপনাদের মুখের জড়তা বা ক্ল্যারিটিকে কিভাবে ইমপ্রুভ করবে। ওকে, এই যে এই শব্দগুলো আর কি। সো আপনারা যেদিন এক একদিন সকালবেলা এটা ব্যায়ামের মতো করে করতে হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ওই যে গলা গান কেউ আপনারা গলা সাধনা করতে হয় আর কি, সাধনা না কি বলে এটাকে, গলা সাধে। কেউ গান গায়, কেউ গানের প্র্যাকটিস করেছেন না? কেউ না? জি স্যার, রেয়াজ করার মতো অনেকটা। রেয়াজ আর কি, হ্যাঁ রেয়াজ। তো রেয়াজের মতো করে এটাকে আপনাদেরকে সকালবেলা একটু প্র্যাকটিস করবেন। She sells seashells by the seashore, একদিন এটা, আর একদিন প্লসিভ সাউন্ডস গুলো, Peter Piper picked a peck of pickled peppers, Betty Potter bought some butter, but she said the butter's bitter। এটা প্র্যাকটিস করবেন। তো এই প্র্যাকটিস গুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের উচ্চারণকে ক্লিয়ার করার জন্য। নাও লাস্টের দিকে আরেকটু বলেছেন, গুলো কি 607 ব্যাচে দেয়া হয়েছে? সব ব্যাচে দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি, পাননি, না পেলে আমাকে একটু জানান, আমি দিয়ে দেবো। না হয় 607 একটু চেক করি তাহলে। সম্রাট হাত তুলছো প্রশ্নের জন্য, সম্রাট একটু বলো, আমি 607-কে চেক করতেছি। স্যাম্পল অ্যান্সার লিখে রাখো, তাই তো? গ্রেট। আমি তোমার বাসায় এসে যদি একটু প্রতিদিন প্র্যাকটিস করে তাহলে কেমন হয়?
পোলাপান আইলসা হইতে হইতে মাইরা একদম পিটা না একদম লম্বা করে দেবো বদ। এত আলসাম করলে চলবে? প্র্যাকটিস করতে হবে। স্যাম্পল অ্যান্সারের ধারে কাছে যাওয়া যাবে না। স্যাম্পল অ্যান্সারে 17 বছর এক্সপিরিয়েন্স বলতেছি, স্যাম্পল অ্যান্সার দিয়ে প্র্যাকটিস করে অনেক মানে ভালো স্টুডেন্টরা খারাপ হয়ে গেছে। ফ্লুয়েন্সিটা একদমই ইমপ্রুভ করে না। ফোর্স করো নিজেকে, নিজেকে ফোর্স করো হচ্ছে তোমার একটু মামলিং হোক, বাট স্টিল তুমি যেন নিজে অ্যান্সার গুলোকে জেনারেট করতে পারো। চ্যাট জিপিটি স্যাম্পল অ্যান্সার থেকে দূরে থাকো, এটার মতো ক্ষতি তোমাদের আর কিছু করবে না। যতদিনে বুঝবা যে আমার ক্ষতি করছে ততদিনে কিন্তু দেরি হয়ে যাবে। তখন মনে করবে যে ফারাবি ভাই কিন্তু বলছিল যে চ্যাট জিপিটি আর স্যাম্পল অ্যান্সার দিয়ে প্র্যাকটিস যেন না করি। আজকে আমার হচ্ছে এখন 6 মাস হয়ে গেছে, এখন আমার ফ্লুয়েন্সি আসছে। চ্যাট জিপিটি তো এমনিতে প্র্যাকটিস করা যাবে তাই না? প্র্যাকটিস করে এই মুহূর্তে ওই লেভেলের এআই হয় নাই আসলে জিনিসটা। সো টাইম ওয়েস্ট করে না, লিটারালি টাইম ওয়েস্ট। ইউ হ্যাভ স্যার আই থিংক আপনি যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন এগুলো তো ইনাফ টাস্ক আছে, এটা আমি বলতেছি সামিন, যে ইনাফ টাস্ক আছে এই মুহূর্তে, আপনাদের ওটা দরকার নাই। ডোন্ট বি লেজি। স্যাম্পল অ্যান্সার এবং চ্যাট জিপিটির চিন্তা করা মানেই হচ্ছে যে আপনি লেজি হচ্ছেন। এই সামান্য বিষয়ে মানে স্যান্ডউইচ মেথড দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, এইটার উপর শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরেও আমরা যদি চ্যাট জিপিটি আর স্যাম্পল অ্যান্সার খুঁজি, তাহলে একটু চিন্তা করেন আমরা কি পরিমাণ মানে সাইকোলজিক্যালি অলস হচ্ছি। এখন আমাদের ব্রেনের ব্যাপারে একটা জিনিস বলি, আমাদের ব্রেনের দুইটা অংশ আছে, সাবকনশিয়াস মাইন্ড, কনশিয়াস মাইন্ড। আমাদের কনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের স্কিল ইমপ্রুভ করায়। কনশিয়াস মাইন্ডে আমরা শিখি নতুন কিছু, সাবকনশিয়াস মাইন্ডে আমরা কিছু শিখি না। সাবকনশিয়াস মাইন্ড হাতের কাছে যা আছে তাই নিয়ে সে হচ্ছে আমাদেরকে ডেলিভারি দিতে থাকে। সাবকনশিয়াস মাইন্ড ফাস্ট, সাবকনশিয়াস মাইন্ড খুব দ্রুত কাজ করে, কিন্তু সে ভুল করে, কারণ সে হচ্ছে জাস্ট অল্প, তার যে রিসোর্স আছে সেটা দিয়ে বলে ফেলার চেষ্টা করে। কনশিয়াস মাইন্ড ইমপ্রুভ করে, কনশিয়াস মাইন্ডে যে কাজটা করবেন সে কাজটা ভালো হবে, কিন্তু কনশিয়াস মাইন্ড অলস বটে, সে খালি ট্রাই করবে আপনি যেন কাজ না করেন। আপনি যদি তাকে ফোর্স করেন যে কাজটা করেন, সে বলবে আমি করবো না। আনকনশিয়াস মাইন্ড তুমি করে ফেলো, সাবকনশিয়াস মাইন্ড তুমি করে ফেলো। আপনার দায়িত্ব হচ্ছে যে এই মনকে বুঝে দেয়া যে না তুই কর, এটা তোর জন্য ভালো। কনশিয়াস মাইন্ড যখন কোনো কিছুকে বারবার করে, তারপর সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের কন্টেন্ট পরিণত হয়, তখন আর আপনাকে ওটা মানে কনসিয়াসলি ফোর্স করে করতে হয় না। স্পিকিং এর ব্যাপারটা তাই, স্যান্ডউইচ মেথড, ভোকাবুলারি, কন্টেন্ট, এগুলোর উপর আপনি যখন প্র্যাকটিস করবেন কিছুদিন, এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডের প্রপার্টি যখন হয়ে যাবে, সাইকেল চালানোর মতো হয়ে যাবে তখন জিনিসটা। তখন আর আপনাকে মনে করে করে সাইকেলে প্যাডেল করতে হবে না, মনে করে করে আপনাকে স্যান্ডউইচ মেথড ইউজ করতে হবে না। এটা একটু মনে রাখার চেষ্টা করেন। ওকে, তো চলুন আমার পরের দিকে যাই। ফাতিহার প্রশ্ন আমি একটু পরে আবার নিচ্ছি, সম্রাট আর ফাতিহার প্রশ্ন আবার একটু নিচ্ছি। তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের অ্যান্সার আমি তোমাদের দিয়েছি কিনা। না, খুব ইম্পর্টেন্ট একটা অংশের দিকে এবার সবাই একটু ফোকাস করুন। সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে পরবর্তী সময়গুলোতে মানে স্পিকিং টেস্টের আগ পর্যন্ত আপনারা আসলে কি করবেন। এবার আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টের প্ল্যান দেখাচ্ছি। হাউ টু প্রিপেয়ার বিফোর ইউর ফাইনাল আইএলটিএস এক্সামিনেশন। আজকে থেকে নেক্সট টাইমে আপনাদের জন্য কি কাজ করতে হবে, এটা খুব জরুরি একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে হচ্ছে জমা দিতে হবে রবিবারে, এবং দেন হচ্ছে রবিবারের মধ্যে আপনাদের জমা দিতে হবে, এবং দেন এটাকে আপনাদের প্রিন্ট আউট করে, বা আপনার তো লিখবেনই, এটাকে হচ্ছে আপনাদের দরকার হলে লেমিনেট করে এমন কোন একটা জায়গায় ঝোলায় রাখতে হবে ঘরের, যেখানে এটা সবসময় আপনার চোখে পড়বে। মানে যখনই আপনি স্পিকিং এর প্র্যাকটিসের জন্য বসতেছেন, আজকের পর থেকে নেক্সট টাইম যখনই আপনি হচ্ছে আপনার ওই ব্রেকআউট রুমে যাচ্ছেন, কারণ প্রতিটা ক্লাসে আপনাদের স্পিকিং ব্রেকআউট রুম থাকবে, যতবার আপনি স্পিকিং এর হোমওয়ার্ক করছেন, এবং আপনাদের আজকের পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেব যেখানে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। এখন তো আপনারা গ্রুপের তাতে ইন্টারঅ্যাক্ট করতে পারেন না, তো ইন্টারঅ্যাকশনের যে গ্রুপটা আমি করে দেবো সেখানে আপনারা রেগুলারলি স্পিকিং এর জন্য বসবেন। যতবার বসতেছেন ততবার যেন আপনাদের সামনে এই অ্যাসাইনমেন্টের পেপারটা থাকে। Final sheet. Speaking class 7 assignment. Prepare it and upload. Scan, copy or photo over Facebook.
ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনাদের এটা আপলোড করতে হবে। ওকে, না কি কি থাকবে এখানে? এখানে হচ্ছে কয়েকটা জিনিস রিটেন থাকবে। এক, LCB and A4 সাইজের একটা পেপারের এক সাইডে LCB এবং ইডিয়মস, মাঝখানে ডান পাশে ট্রান্সলেশন ফিচারের যে ভোকাবুলারি গুলো আছে সেরকম কিছু ভোকাবুলারি। ট্রান্সলেশন ফিচার্স। ওকে, সো আপনাদেরকে একটা A4 সাইজের পেপারে এই কয়েকটা কম্পোনেন্ট ইনক্লুড করতে হবে। একটা অংশ আপনারা লেসকন ভোকাবুলারি এবং ইডিয়মস গুলো যেগুলো কালেক্ট করেছেন সেগুলোকে আপনারা লিখবেন, প্রেফারেবলি উইথ এক্সাম্পল, উইথ at least one example sentence. সো এই অ্যাসাইনমেন্টটা আপনারা তৈরি করে ছবি তুলবেন, ছবি তুলে হচ্ছে সুন্দর করে আপনারা সাবমিট করবেন ফেসবুক গ্রুপে প্রথমত, এবং দ্বিতীয়ত আপনাদের ঘরের উপর ভেতরে টানিয়ে রাখতে হবে। এটার কিভাবে বানাতে হবে এটা একটা স্যাম্পল কপি আমি আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আজকে ক্লাসের পরে আমি এটাকে শেয়ার করে দেব। এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো এই জিনিসটা আপনারা এখন তৈরি করবেন, তৈরি করার পরে এখন থেকে একদম এক্সামের আগ পর্যন্ত এই ফাইনাল শিটটা আপনাদের হচ্ছে ঘরের ভেতরে থাকবে, এবং আপনাদের মূল টার্গেটই হচ্ছে এই ফাইনাল শিটটাকে ভালো মতো আত্মস্থ করে ফেলা, যেন এটা আপনাদের স্পিকিং এর ভেতরে ন্যাচারালি আসে, ন্যাচারালি যেন জিনিসটা আপনাদের কাছে আসে। সো 2 মাস ধরে এটা প্র্যাকটিস আপনারা করার পরে আপনারা মোটামুটি ফাইনাল এক্সামের জন্য রেডি হবেন। মনে রাখবেন এইটা কিন্তু আপনারা আবার ফাইনাল এক্সামের দিন নিয়ে যেতে পারবেন না অবভিয়াসলি। আর এর বাইরে টাং টুইস্টারটা আপনারা হচ্ছে রেগুলারলি প্র্যাকটিস করবেন, রেগুলারলি টাং টুইস্টারটাকে প্র্যাকটিস করবেন। কালকে এটার প্রসেস আমি দেখিয়ে ওটার ভিডিওটা আপনাদের গ্রুপে আপলোড করে দেবো। নাও এবার এক্সামিনেশনের দিনে আপনারা কি করবেন সেটা নিয়ে আমি বলতে যাচ্ছি। তার আগে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নিই। সম্রাট, তোমার প্রশ্নটা বলো ভাইয়া।
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাহবুবের প্রশ্ন আছে? মাহবুব, জি স্যার আছে। আমি আসলে হচ্ছে ওই আপনাদের মানে গ্রামারের যে কোর্সটা সেটার একটু মানে টাইম শিডিউলটা জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে কি 9টার সময় হবে অ্যাকচুয়ালি, কালকে 8টায় হবে বাট ইন জেনারেল এটা 9টার সময় হবে। শুক্র শনিবার 9টার সময় আর কি। হ্যাঁ আচ্ছা, কমিউনিকেট করার যাদের নাম্বার দিয়েছিলেন আমি ফার্স্ট নাম্বারে কন্টাক্ট করেছিলাম, নো রেসপন্স টিল নাও। বুঝতে পারছি, এটাই আর কি চেক করতেছি। কালকে নাগাদ মাহবুব আশা করি এগুলোকে সলভ করে ফেলতে পারবো। হ্যাঁ, আজকে লাস্ট ডেট পর্যন্ত, আজকে আমাকে একটু মাফ করো, কালকে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ঠিক আছে। ফাতিয়ার প্রশ্ন আছে, ফাতিয়া বলুন। ফাতিয়ার প্রশ্ন। আমি জানতে চাচ্ছিলাম যে চ্যাট জিপিটি থেকে কোনো স্যাম্পল আনসার নিচ্ছি না আমি, জাস্ট আমার স্পিকিং পার্টনার হিসাবে কি আমি ওটাকে ইউজ করতে পারবো? এখন মানে যান কেউ নাই তার চ্যাট জিপিটি আছে, আর কি করা যাবে? আপনি গ্রুপে জয়েন করেন, আপনি হচ্ছে ট্রাই করেন হচ্ছে আপনার ক্লাসমেটদের সাথে, মানে আমি এনকারেজ করবো ক্লাসমেটদের সাথে প্র্যাকটিস করার জন্য যদি টাইম মেলে। আপনার তো আবার আপনি দেশের বাইরে না ফাতিয়া? এখনো ফাতিয়া কি দেশের বাইরে? জি না স্যার, আমি আমি অন্য কারোর সাথে ম্যাচ করে ফেলতে চাইলে ওকে ফাইন। সো আমি আপনাকে এনকারেজ করবো যে গ্রুপে চ্যাট আর কি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপটা হবে আর কি আজকে, ওই গ্রুপটাতে জয়েন করার জন্য, ওইখানে প্র্যাকটিস করার জন্য। চ্যাট জিপিটি দিয়ে আপাতত প্র্যাকটিস করে মানে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি আসলে যে ইমপ্রুভমেন্ট হয়েছে। এনিওয়ে, আমরা তাহলে এবার একটু মুভ করছি পরের অংশের দিকে। না, এবার আমরা হচ্ছে আলোচনা করবো, তাহলে এটা আমি আপনাদেরকে একটু করে দিয়ে দিচ্ছি। স্যাম্পল কোশ্চেন দিবেন বলেন, মানে স্যাম্পল অ্যানসার আর কি, যে এই আটার অ্যাসাইনমেন্টে স্যাম্পল অ্যানসার মানে মাকসুদুল মাইর দিয়ে একদম স্যার আপনি বলেন অ্যাসাইনমেন্টের স্যাম্পল অ্যানসার মানে কি? অ্যাসাইনমেন্টের একটা দিবেন, কি বলে স্যাম্পল দিবেন আর কি, এটা স্যাম্পল না, মাইর দিবে একদম স্যাম্পল এইটা হচ্ছে স্ট্রাকচার শুধু দিবে, এটা বলে ফরম্যাট দিবে, স্যাম্পল দিব না। ওকে, চলেন তাহলে এবার আমরা পরীক্ষার আগে কি করতে হবে সেটা একটু দেখি না। পরীক্ষার দিন এখান থেকে খুবই জরুরি, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, পরীক্ষার দিন আপনারা কি করবেন এই অংশ যেন আপনারা ভালো করে বোঝেন, এবং এই অংশটুকুকে আপনারা আজকের ক্লাসের এই অংশটুকু এটা আপনারা ফাইনাল এক্সামের আগে আবার এসে দেখবেন। ঠিক আছে, এই অংশটুকুকে এক্সামিনেশন ডে, হাউ টু প্রিপেয়ার বিফোর টেস্ট এন্ড হাউ টু অ্যাক্ট ডিউরিং দ্য টেস্ট। কাজ করি, Recording stopped. আমি এটার জন্য আলাদা করে একটা রেকর্ডিং স্টার্ট করি। Recording in progress. ওকে এভরিওয়ান, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি এক্সামিনেশন ডেতে আমরা কিভাবে প্রিপারেশন নেব বা এক্সাম ডেতে আমরা কি করব। না, এক্সাম ডেতে আপনারা হচ্ছে এক্সামিনেশন হলে আসছেন, রাইট? আপনাদের দুই ভাবে এক্সাম হতে পারে, হয় আপনাদের এক্সাম হবে ফেস টু ফেস, সেক্ষেত্রে আপনারা একজন এক্সামিনার রুমে প্রবেশ করবেন, 1-to-1 আপনাদের কথাবার্তা হবে, অথবা আপনাদের হবে ভিডিও কনফারেন্সে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে রুমে প্রবেশ করবেন, একজন রুমে ইনভিজিলেটর থাকবেন যিনি ক্যামেরা এবং কম্পিউটার সেটআপটা ঠিক করে চেক করে দিবে, আপনার ক্রেডেনশিয়াল দেখবে, দেখার পর আপনাকে টেস্টের জন্য অ্যালাউ করবে। বহুত কেসেস আপনাকে এক্সামিনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি তার জবাব দেবেন, এটার উপর বেস করে আপনার অ্যান্সারটা হবে। ইতিমধ্যে আপনারা জানেন টেস্টটা কেমন ভাবে হবে, আপনারা 2 মাসের ট্রেনিং বা 3 মাসের ট্রেনিং আপনারা ততদিন হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা আর কি আমি আপনাদের দিয়েছি সেটাকে আপনারা আত্মস্থ করে ফেলে থাকলে আপনারা মোটামুটি প্রিপেয়ার্ড। এবার প্রথম জিনিস যেটার ব্যাপারে মনে রাখতে হবে সেটা হচ্ছে বি চেয়ারফুল। এক্সাম রুমে আপনি ঢুকবেন হচ্ছে হাসি মুখে, রাইট? এটা ফর্মাল কিন্তু টু মাচ ফর্মাল না। সো আপনি হাসি মুখে ঢোকেন, আপনার ইনফর্মাল ড্রেস যদি থাকে কোনো সমস্যা নেই, আপনি চিয়ার আপ থাকেন, হ্যাঁ ঠিক আছে, ফান একটা মুড আপনি ঢুকবেন। কেন? কারণ মুড যদি আপনার ভালো থাকে আপনার ব্রেইন ভালো থাকবে। আসলে আপনার মুড যদি অফ থাকে, আপনি যদি হচ্ছে রেগে মেগে রুমে ঢোকেন, অধিকাংশ সময় স্টুডেন্টরা ভোকাবুলারি ভুলে যায়। খেয়াল করে দেখেন, আপনাদের নিজেদের কথাও ভাবেন, আপনাদের যখন রেগে যান, হ্যাঁ ঝগড়ার মুহূর্তে, আপনাদের কি সব পয়েন্ট মনে থাকে না থাকে না? দেখি ঝগড়ার সময় কি পয়েন্ট ভালো মনে থাকে? মাকসুদুল, জিনাত? অবশ্যই না, না স্যার, মনে থাকে না, আরো স্ট্রেস কাজ করে। এটাই তো, রেগে গেলে আমাদের ব্রেন আসলে ভালো কাজ করে না।
থাকবেন, চেয়ারফুল। হতে পারে যে ঢোকার ঠিক আগে আপনি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জামাই, ওয়াইফের সাথে ঝগড়া করছেন, কিচ্ছু মাথায় রাখবেন না, ভুলে যান সব, হাসি মুখে প্রবেশ করুন। বি পোলাইট, পোলাইট থাকবেন। এক্সামিনারের সাথে ঝগড়া করার কিছু নাই, ঠিক আছে? এক্সামিনারের সাথে ঝগড়া করার কিছু নেই, আপনি পোলাইটলি বসবেন, পোলাইটলি গুড ইভিনিং, গুড আফটারনুন বা সালাম যেটা ইচ্ছা দেন। বাট মনে রাখবেন যে এটাতে যদি ভুলও হয়, পার্ট 1 এ কিন্তু খুব বেশি স্কোর নাই। ইনফ্যাক্ট আপনি বসার আগ পর্যন্ত আপনার কিন্তু টেস্ট শুরুই হচ্ছে না। থ্যাংক ইউ। আপনাকে ওরা রেকর্ডিংটা স্টার্ট হওয়ার আগ পর্যন্ত আপনার আসলে স্কোরিং শুরুই হয় নাই। সো ভিতরে ঢোকার পর আপনি যে গুড আফটারনুন, গুড ইভিনিং, সালাম যেটাই দেন, এটা আপনি জাস্ট দিচ্ছেন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। সো বি পোলাইট। এখন মনে রাখবেন, এক্সামিনার আপনার দিকে যদি রেগে মেগে তাকিয়েও থাকে, স্টিল আপনাকে কি থাকতে হবে? পোলাইট থাকা উচিত আপনার নিজের স্বার্থে। কারণ আপনি যদি হচ্ছে এক্সামিনারের দিকে কটমট করে তাকান, আপনার নিজের মুড খারাপ হবে। ওই যে আবার 1 নম্বর আমরা ব্যাক করবো, যে মুড খারাপ হলে আমাদের কিন্তু ফ্লুয়েন্সি খারাপ হয়। তো এক্সামিনার কটমট করে তাকিয়ে আছে, তবু আপনি হচ্ছে হাসি মুখে তাকান। এখন এক্সামিনার কি কটমট করে তাকিয়ে থাকতে পারে? বা রিজনটা কি হতে পারে কটমট করে তাকিয়ে থাকার? দুইটা রিজন হতে পারে। এক, এক্সামিনারের চেহারাই এরকম। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের চেহারাই হচ্ছে রাগী রাগী, কিন্তু তারা আসলে খুব ভালো লোক। আছে না এরকম? আপনাদের পরিচিত কেউ আছে না, যে চেহারা দেখলে মনে হয় রেগে আছে কিন্তু আসলে সে রেগে নাই? আমরা নিজেরাই অনেকে আছি। আমার নিজের চেহারার কথাই বলি, আমাকে দেখলে অনেকে বলে যে কি ভাই আপনার মন খারাপ কেন? আমি বলছি আমার মন খারাপ না, আমার আসলে চেহারা খারাপ। এবং এটা সত্যি কথা। রাইট? আমরা অনেকে আছি আমাদের হচ্ছে চেহারা খারাপ, আনফরচুনেটলি। তো এক্সামিনার চেহারা খারাপ হইতেই পারে, তাই না? তো চেহারা খারাপ হলে তাকে দেখে মনে হবে সে রেগে আছে, কিন্তু আসলে সে রেগে নাই। সে আপনার এই সেশনটা নেওয়ার জন্য ভালো অ্যামাউন্টের টাকা পাচ্ছে, তার রেগে থাকার আসলে কারণ নাই। এনিওয়ে, পোলাইট থাকবেন। বসার সময় হচ্ছে কমফোর্টেবলি বসুন, এবং মনে রাখবেন যে এইটা আপনার নলেজের টেস্ট না। দিস ইজ নট এ টেস্ট অফ ইউর নলেজ। আপনার সে নলেজ টেস্ট করতেছে না, তার মানে আপনি যদি একটু ভুল ইনফরমেশন দেন, যেমন আমি আপনাদেরকে এটা প্র্যাকটিস করেছিলাম যে দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা কে, আমি যদি বলি রাইটার, স্টিল ইটস ফাইন। তো এটা ভুল ইনফরমেশন দেয়, কিন্তু ভুল অ্যান্সার মানে হচ্ছে প্রশ্ন একটা জিজ্ঞেস করেছে, অ্যান্সার আরেকটা দিয়েছেন, সেটা করেন না। এক্সামিনারের আপনার ফেইলিওর থেকে কোনো কিছু গেইন করার নাই, মানে তার এরকম কোনো টার্গেট নাই যে তাকে আজকের দিনে 5 জনকে 5 দিতে হবে, বা 6 জনের বেশি সে 7 দিতে পারবে না, এরকম কোনো তার টার্গেট নাই। আপনি পারফর্ম করে আসবেন নিজের মতো করে, এক্সামিনার অবশ্যই আপনাকে ভালো স্কোর দিবে। যত রকম অনলাইনে এই মুহূর্তে মানে ইগুলো চলছে, বিভিন্ন রকমের যে গুজব টুজব চলবে, মেয়ে এক্সামিনার হলে স্কোর খারাপ দিবে, হ্যাঁ ছেলে এক্সামিনার হলে স্কোর খারাপ দিবে, দেশি হলে খারাপ দিবে, বিদেশি হলে খারাপ দিবে, সবাই দেখি খালি খারাপ দিবে। মানে কিছু লোকজন হচ্ছে যারা পোস্ট করে, সেই হিসেবে যদি আপনি যান, তাহলে একমাত্র গরু ছাগল ছাড়া যে কেউ আপনার পরীক্ষা নেয় সে আপনাকে স্কোর খারাপ দিবে। আশ্চর্য ধরনের কথাবার্তা। তো এই ফেসবুকের এই গুজবগুলো থেকে দূরে থাকবেন, পারফরমেন্স আপনার নিজের উপরে। আমি পারফর্ম করে বের হয়ে আসবো, আপনি যদি ফাইনালস আমাদের যে ফাইনাল শিটের যে ক্রাইটেরিয়ন গুলো আমি আপনাদেরকে দিয়েছি, আপনি যদি এই ক্রাইটেরিয়ন গুলোকে কভার করে আসতে পারেন, আপনাকে স্কোর কেন দিবে না? ওয়াই? এবং আপনি তো রিভিউ ইভেন করতে পারবেন, তাই না? যদি আপনি মনে করেন না আমি সব কভার করেছি, আমাকে স্কোর না দিলে, আপনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন স্কোর। সো এক্সামিনার সেটা জানে, চ্যালেঞ্জ করতে পারবে, কেন সে আপনাকে খারাপ স্কোর দেবে? নিজের উপর ভরসা রাখবেন, এক্সামিনারের উপরে মানে নির্ভর করার কিছু নাই। ডু নট রাশ, তাড়াহুড়া করবেন না, আরাম করে বলুন, ঠান্ডা মাথায় কথা বলুন, কমফোর্টেবলি বসে নিজের মতো করে বলার চেষ্টা করবেন। আপনি একটু সাউন্ড করেন, একটু মাম্বল করেন, কোনো প্রবলেম নাই। সাউন্ড, মাম্বল এগুলো সবগুলোই ফ্লুয়েন্সির অংশ। 7 পর্যন্ত ইটস অল অ্যালাউড, যেটা আমার পরের পয়েন্ট আসলে ছিল। 6 নম্বর হচ্ছে আমরা দেখি, তো এখানে একটা জিনিস যে পার্ট 1 এ কিছু ভুল টুল করলেও সমস্যা নাই আসলে। ভালো করে প্র্যাকটিস করতে হবে এখন থেকে আপনাদের ফাইনাল শিটকে নিয়ে, যেন ফাইনাল এক্সামে আপনি অপরচুনিটি খুঁজতে থাকতে পারেন যে কখন আমি সুযোগ মতো আসলে এগুলোকে কমন, লেস কমন ভোকাবুলারি, কমপ্লেক্স স্ট্রাকচার, প্রনাউন্সিয়েশন ফিচার আমি কখন ইউজ করব, এগুলো যেন আমরা অবশ্যই ইউজ করার সুযোগ খুঁজতে থাকি। লাস্ট একটা পয়েন্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এক্সামিনেশনের সময় টেকনিক্যাল এরর হতে পারে।
রাইট? সিলেটে এবছরের শুরুতে একটা ঘটনা ঘটেছিল যেটা বেশ আলোচনায় এসেছিল, যে টেকনিক্যাল এররের জন্য সকাল থেকে দুপুর মানে রাত পর্যন্ত আসলে টেস্ট বন্ধ রাখছিল, বন্ধ রেখে ওরা হচ্ছে খুবই বাজেভাবে ওটা হ্যান্ডেল করছিল। আসলে এটা করেছিল সিলেটের ফিউচার এড প্রতিষ্ঠানটা, ওরা আইডিপির আন্ডারে পরীক্ষাটা নিচ্ছিল। এটা সম্পূর্ণ ওদের অর্গানাইজেশনাল এরর। এরপরে ওদেরকে বেশ কিছু মানে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সো এটা আসলে ট্রায়াল এন্ড এরর, এবং অ্যাক্সিডেন্ট আসলে ঘটতেই পারে। সো অ্যাক্সিডেন্টের জন্য প্রিপারেশন নিয়ে রাখার মানে হচ্ছে কোনো ধরনের যদি টেকনিক্যাল এরর হয়, আপনি মেন্টালি যেন আপসেট না হন, আপনার টেস্টের উপর যেন সেটা প্রভাব না পড়ে। বাট মনে রাখবেন, টেকনিক্যাল এরর যদি হয় এবং টেকনিক্যাল এররের জন্য আপনার যদি পারফরমেন্স খারাপ হয়, আপনার মনে হয় যে লিসনিং এর সময় হেডফোনটা কাজ করছিল না, তাহলে অবশ্যই আপনার স্কোর খারাপ হবে। স্পিকিং এর সময়, ভিডিও কনফারেন্সের সময় ভিডিও কেটে কেটে যাচ্ছিল, ওর কথা শুনতে পাচ্ছিলেন না, অবভিয়াসলি আপনি শুনতে না পাওয়ার কারণে আপনার স্পিকিং এর উপর প্রভাব পড়তে পারে। এটার ব্যাপারে সচেতন থাকুন। মানে হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার স্পিকিং বা আপনার টেস্টের পারফরমেন্সের উপরে ওদের টেকনিক্যাল সেন্টারের টেকনিক্যাল এরর প্রভাব ফেলেছে, রুম থেকে বের হয়ে আসার আগে, ঠিক আছে, ওই সেন্টার থেকে, রুম না মানে সেন্টার থেকে বের হয়ে আসার আগে আপনি এটার রিফান্ড অথবা রিটেক ক্লেম করে আসবেন। বলবেন আমাকে এটা রিফান্ড দিতে হবে বা রিটেক দিতে হবে, তোমরা এটাকে আমাকে রিটার্ন দাও, নাহলে আমি এখান থেকে বের হব না। এটা হচ্ছে নিয়ম, এটা আমরা সবাই মনে রাখবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে এটা যেন আমরা মনে রাখি। Recording stopped. আমাদের সেশনটা এখন কেটে যাবে, আপনার এই লিংকে আরেকবার ক্লিক করে জয়েন করবেন। করার পর আমরা হচ্ছে আমাদের ফাইনাল প্র্যাকটিসটা যাব। লিংকটা এখন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এন্ড করে দিই। সবাই লিংকে ক্লিক করে আবার জয়েন করুন। Recording in progress. ওকে এভরিওয়ান, আমরা আমাদের ক্লাসের লাস্ট পার্টে এবার চলে এসেছি। এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকবার হচ্ছে ওই যে আমাদের প্রথমে যে স্পিকিং এর প্র্যাকটিসটা ছিল সেটা আরেকবার আমরা হচ্ছে এবার করব। ঠিক আছে, সো তার আগে বাকিরা জয়েন করার আগে একটু দেখে নিচ্ছি আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি আমাদের টার্গেট গুলো, তাই না সবাই? এভরিওয়ান, কোন প্রশ্ন আছে? এটা আমি আবার এই পুরোটার উপরে আমি আপনাদের রিটেন একটা নোট আজকের ক্লাসে পরে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপে আপনি চেক রাখবেন। আমি যে কথাগুলো বললাম এতক্ষণ সেটার উপরে পুরোটার উপরে একটা রিটেন নোট আজকের ক্লাসে পরে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দিচ্ছি। সো চলুন তাহলে এবার আমরা একটু স্পিকিং প্র্যাকটিসটা আরেকবার করে আসি। লেটস জয়েন দ্য স্পিকিং প্র্যাকটিস। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে আরেকটা, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে মিনি স্পিকিং টেস্ট, কিন্তু এখন আমরা প্র্যাকটিস করব আরেকবার এই কোশ্চেন গুলোর উপরে। চলুন দুজন করে আমরা এক একটা রুমে যাই। কোন রুমে যদি আপনি একা থাকেন আগে আপনি প্র্যাকটিসটা শেষ করবেন, তারপর হচ্ছে ব্যাক করবেন। আমরা 5 মিনিটের প্র্যাকটিস করব, আমাদের কাছে সময় নেই, 6 মিনিট আছে। আচ্ছা, কিউ কার্ডের উপরে চলুন শুধু প্র্যাকটিস করে আসি আমরা। ঠিক আছে, কিউ কার্ডের উপরে আমরা চলুন প্র্যাকটিস করে আসি। লেটস সি, সবাই জয়েন করুন।
রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। মুনিয়ার পার্টনার কোথায় আছে? মুনিয়া ম্যাম, আপনার আপাতত পার্টনার পাচ্ছি না। আপনি প্রথম কিউ কার্ডের উপর স্পিচটা দেওয়া শেষ করার পরে আমি আপনাকে অন্য রুমে পাঠিয়ে দেবো অবজারভেশনের জন্য, ঠিক আছে? তো বাকি সব রুমে দুজন করে আপনারা আছেন। আপনাদেরকে এবার আমি হচ্ছে প্রথমে 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা একটু ডিসাইড করে ফেলুন যে কে আগে স্পিচ দেবেন এবং কে পরে। 30 সেকেন্ডস আপনাদেরকে শুধুমাত্র এই কিউ কার্ডের উপরে প্রেজেন্টেশন দিতে হবে। 30 seconds to decide who's going to be the first and who's going to be the second one. Start. ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, এটাও করা হয়েছে। ভাই আপনি কি ফার্স্ট স্পিকার হবেন? আপনি কি ফার্স্ট স্পিকার হবেন? আপনার ফার্স্ট স্পিকার একটু আনমিউট করুন। ফার্স্ট স্পিকার এবার 2 মিনিটের টাইম পাচ্ছেন। ট্রাই করুন 2 মিনিটকে কভার করার জন্য, যতটা বলতে পারেন। ফার্স্ট স্পিকার একটু আনমিউট করুন। মুনিয়া আনমিউট করুন আপনার রুমে, আপনাকে এই ফার্স্ট স্পিকার। 1 নম্বর রুম, হ্যাঁ ইমামুল। 2 কে 2 দেবব্রত, সমীর, কে বলবেন? দেবব্রত, ঠিক আছে। ওকে, সব রুমে সবাই রেডি। 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রেডি, স্টেডি, গো, স্টার্ট। Talk about a favorite person. Who is he or she? How do you know him her? How does he or she do? And explain why do you like him or her. My favorite person is Elon Musk, one of the most well-known businesses in the world. He is famous for creating innovative companies. I first learned about him through technology, social media, and interviews. Many of his ideas appear in articles and videos about the future of science and space exploration, which made me interested in him. He is the chief executive officer of SpaceX and Tesla, and he is also involved in companies like Neuralink, and through SpaceX he works on developing rockets and aim to make space travel more affordable. He is also known for promoting innovation in artificial intelligence and transportation. I like Elon Musk because he is creative, ambitious, and fearless. When it comes to trying new ideas, he always works on big goals like exploring Mars, improving sustainable energy, and technology forward. His determination and hard work inspire me to think big and stay focused on my own goals. For this reason, Elon Musk is my favorite person. সেকেন্ড স্পিকার, ফার্স্ট স্পিকারকে আপনি একটু 15 সেকেন্ডের রিভিউ দেন, ওনার স্পিচটা কেমন হয়েছে? Thank you. সেকেন্ড স্পিকার, এবার আপনার 2 মিনিট কথা বলার পালা শুরু। আর মুনিয়া, আবির, তোমরা চাইলে হচ্ছে আরেকবার নিজেরাও স্পিচ দিতে পারো এই 2 মিনিটে, অথবা তোমরা চাইলে অন্য রুম গুলো ভিজিট করতে পারো। রুম ভিজিটিং অপশন দেখো অন আছে, বাম সাইডে ব্রেকআউট রুমে ক্লিক করলে দেখবা যে 1, 2, 3 এই 3টা রুমে তোমরা ভিজিট করে দেখতে পারো যদি চাও। তো সেকেন্ড স্পিকার আনমিউট করুন। 1 নম্বর রুম, 3 নম্বর রুম। স্পিকার, আপনার
স্পিচ টাইম শুরু হচ্ছে 2 মিনিট এখন স্টার্ট। Fifteen seconds review for the second speaker. ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপনি ভালো বলছেন, আপনার হচ্ছে যে ফ্লুয়েন্সি তো ভালো হলে ভালো হইতো। আর এমনি Recording in progress. মুনিয়া আবির কথা বলতে পেরেছি আমরা? জি স্যার, বলতে পেরেছি। স্যার আমার একটা জিনিস একটু মানে অ্যাজ ইউ আর এন এক্সপার্ট, আমার একটা কোয়েরি ছিল আর কি। স্যার আমি যখন এইভাবে প্র্যাকটিস করতে যাই, আই ক্যানট টেক পজ, আমি খুব ফাস্ট বলে ফেলি। এটা কি মানে এটা কি প্র্যাকটিস? Not necessarily a problem unless you cannot cover 1 minute 30 seconds minimum duration. Okay, মিনিমাম okay. ডিউরেশনটা কি কভার করতে পেরেছিলেন? আই থিঙ্ক সোর্ট অফ, আই থিঙ্ক If you মানে can কিন্তু do that, তারপরেও মনে no হচ্ছে যে আরেকটু মানে আই শুড স্লো ডাউন, বাট পারছি না আর কি। পারছেন না তার মানে এটা আপনার ন্যাচারাল স্পিড, দেন এটাকে আপনি হচ্ছে ট্রাই টু ইউজ ইট ফর ইওর ওন বেনিফিট। What I mean is that Okay, can I incorporate more information? মানে আপনার বাইরের গুলোকে আমি অ্যাড করতে পারবো? yes, that was my point. So provided that you are speaking fast and you find it that's your natural, aura of speaking, so go with it and Okay. use it for your own benefit. Cram more information into it, use more lexical resources or idioms if you can, and provide more options or opportunity to the examiner so that he can provide you better score. Okay, thank you. I think I should go some extra mile now. Yeah, okay. Okay, বাকিরা? thank you sir, thank ঠিক you. আছে, বাকিদের কি অবস্থা? কিউ কার্ড কেমন বললাম আমরা? সম্রাট, জিনাত, মুনিয়া, মাহবুব, মাকসুদুল এবার পেরেছি ভাইয়া।
বলতে? জি স্যার, জি স্যার। আচ্ছা। না এটাই আর কি, মানে ইমপ্রুভমেন্টটা তো এমন ভাবে হবে, হ্যাঁ ইমপ্রুভমেন্টটা কিন্তু এইরকম ভাবে হবে না, ইমপ্রুভমেন্টটা হবে হচ্ছে এইরকম ভাবে, মানে একটু একটু ফল করব, আবার রাইজ করব, ফল করব, এটাই হচ্ছে সোপান পদ্ধতি। সোপান পদ্ধতিতে আমাদের ইমপ্রুভমেন্ট হবে। স্যার আমার সাথে একটু মজার কাহিনী ঘটে গেছে, আমি আনমিউট না করে স্যার স্পিচ দেওয়া শুরু করছিলাম। হতে পারে, বাচ্চারা এরকম করে অনেক সময়। স্যার 15 থেকে 20 সেকেন্ড পরে যে আমি দেখতে বুঝতে পারছি যে আমি আনমিউট করি নাই, মিউট করে রাখছি, পরে আনমিউট করে স্পিচ দিয়েছি স্যার। আচ্ছা, সো এখানে স্ক্রিনে আমাদের আজকে যে হোমওয়ার্কটা থাকবে সেটার উপর আমাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্টও আছে, দুটো জিনিস আপনারা রবিবারের মধ্যে রেডি করে ফেলবেন। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং কনফিডেন্ট এখন মোটামুটি আমরা সবাই, তাই না, আমাদের স্পিকিং এর প্রিপারেশনটার ব্যাপারে। যদি হয়ে থাকে লিসনিং এর প্রিপারেশনটা আপনাদের আরো মজা লাগবে, কারণ লিসনিং আমরা আরো কিছু ফান প্র্যাকটিস গুলো করতে যাচ্ছি। ওকে, সি ইউ এভরিওয়ান, সবার সাথে দেখা হবে।